অনেক পূর্ণ কাজ করেছি যে আল্লাহ পাক আমাকে এরকম একটা মেয়ে দিয়েছে যে মেয়েটা আমাকে এতটুকু কষ্ট দেয় না। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সকল মায়েদের গর্ভে এরকম একটা সন্তান দেন। আসলে কি সব কিছু একটা নির্দিষ্ট সময় থাকে। ওই নির্দিষ্ট সময়ে সব কিছু করতে হয়। ভাগ্য থাকলে সব কিছু হয়, ভাগ্য না থাকলে কোনো কিছু হয় না। আমি অনেক খুশি। আমি যেমন আছি আমার আপুরা আমাকে সেভাবে ভালোবাসে, আমাকে সেভাবেই বুঝে। ইদানিং যেন আমার শরীরটা না অনেক বেশি খারাপ হয়ে গেছে বুঝছো? সন্তানদের খাওয়ানো যে আসলে কতটা কষ্ট এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মায়েরা অনেক সময় অনেক বেশি আল্লাহ দিয়ে থাকি। নিজের সম্মান নিজেকেই রাখতে হয়। ছোট থেকে অভ্যাস না করলে বড় হলেও সেটা আর করা যায় না। মনে রাখতে হবে আমাকে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। না হলে যে নিজেকেই বড় কোনো সমস্যায় পড়তে হবে। আপু কয় না। আসলে অভ্যাস করলেই সব কিছু হয়। অভ্যাসটা কিন্তু একদিনেই তৈরি হয় না। সবসময় করতে করতে সে অভ্যাসটা তৈরি হয়। সামনে যে কত বড় বিপদ আছে আমার আল্লাহই জানে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। ছেলের কালকে সমাজ পরীক্ষা, তাই ওকে সমাজ পড়াচ্ছি। সমাজ প্রশ্ন তো সব পারে, প্রশ্নগুলো লিখে দিয়েছি, ও পড়ে পড়ে লিখতেছে। ভাগ্যিস পরীক্ষা শুরু হওয়ার আগেই ওকে সমাজ সম্পূর্ণ মুখস্থ করে দিয়েছিলাম, তাই এখন আর সমস্যা হচ্ছে না। যদিও সমাজ পরীক্ষা একদিন বন্ধ আছে, তারপরেও পরীক্ষার আগে সমাজটা ওকে সম্পূর্ণ একবার করে পড়িয়ে লিখে দিয়েছিলাম। কিছু প্রশ্ন আগে থেকে মুখস্থ ছিল, আবার কিছু প্রশ্ন তার মুখস্থ ছিল না, সেগুলো মুখস্থ করে নিয়েছি। আমার ছেলেটা অনেক লক্ষ্মী ছেলে। আমি আমার ছেলেটাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি। ওকে নিয়ে আমার অনেক আশা। ওর পড়াশোনার আগ্রহ আছে, বাট সমস্যা হচ্ছে একটাই, ওকে নিয়ে বসতে হয়, ওর পাশে থাকা লাগে, না হলে সে একটু বেখেয়ালি হয়ে যায়। কিন্তু আমি যদি ওর পাশে বসে থাকি তাহলে মন দিয়ে সুন্দরভাবে সব কিছু পড়ে সুন্দর করে লেখে। আমি একটু দূরে গেলে দুষ্টামি করে। ওই দেখো সায়দার কী অবস্থা, সে পড়তে বসে তার পেন্সিল হারিয়ে যায়, রাবার হারিয়ে যায়, পেন্সিল পায় না, রাবার পায় না। মানে ওকে নিয়ে আমি যে কি যার যন্ত্রণা পড়েছি জানো না। একে তো আমি সময় দিতে পারি না, তার উপর আবার ওর আগ্রহ নাই। ওর যদি আগ্রহ থাকতো না তাহলে ও অনেক দূরে এগিয়ে যেত, বাট সেটা হচ্ছে না কারণ ওর আগ্রহটাই নেই। কী যে করবো ওকে নিয়ে, পাস তো করা লাগবে। মেয়ে মানুষের পড়াশোনা না করলে কোনো দাম নেই। পড়াশোনা করে কোনো দাম পাই না, পড়াশোনা না করলে তো আরও বেশি দাম পাবো না। সারা জীবন শ্বশুরবাড়ির লোকের স্বামীর কথা শুনতে হবে, ইভেন সন্তানদের মুখেও শুনতে হবে যে তুমি অশিক্ষিত মূর্খ। সেটা তো হতে দেওয়া যাবে না, তাই না? সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে যখন দেখি যে আমি শিক্ষিত হয়ে আমার বাচ্চার এই অবস্থা। মানে আমি মাস্টার ডিগ্রি পাশ করা মেয়ে, আর আমার বাচ্চার এই হাল। মানে এটার জন্য তো অনেকাংশে আমিই দায়ী। আমি আমাকেই দায়ী করব। হ্যাঁ ঠিক আছে, ওর আগ্রহ নাই, ওর মন নেই, তারপরও সে আগ্রহ মন না থাকলেও কিছুটা আগ্রহ তো থাকে। সব বাচ্চা তো আর বিলিয়ন হয় না, সব বাচ্চা তো পড়াশোনা ভালো করে না, কেউ কেউ তো খারাপও করে বা কেউ কেউ তো মিডিয়ামও করে। তো মনে হয় সেটাই করলো, কিন্তু আমার পক্ষ থেকে সেই প্রয়াসটুকু করা হয়নি। হ্যাঁ, আমি আমাকেই দোষ দিচ্ছি। যদিও পারিপার্শ্বিক অবস্থা আমার অনেকের ছিল না, তারপরও আমার করে নেওয়া দরকার ছিল। আমাকে আরও একটি স্ট্রিক্ট হওয়া দরকার ছিল, যেটা আমি হতে পারিনি। হয়তোবা আমার ভাগ্যেই ছিল না, হয়তোবা আমি চেষ্টা করলেও হতো না। আসলে কি সব কিছু একটা নির্দিষ্ট সময় থাকে, ওর নির্দিষ্ট সময়ে সব কিছু করতে হয়। ওর জন্য হয়তোবা সেই সময়টা ছিল না, তাই হয়তোবা সেভাবে করে করা হয়নি। আমি এটাও মানি, ভাগ্যকে আমি মানি, ভাগ্যকে আমি বিশ্বাস করি। ভাগ্য থাকলে সব কিছু হয়, ভাগ্য না থাকলে কোনো কিছু হয় না। হয়তোবা ওই সময়টা ওর ভাগ্যেই ছিল না, তাই সে আগাতে পারেনি। না হলে আমি যে একদমই চেষ্টা করিনি তা কিন্তু নয়, চেষ্টা কিন্তু করেছি, তারপরে হয়নি। ওই দেখো একটু পড়ে লিখে সে ঘুমিয়ে গেছে, টায়ার্ড হয়ে গিয়েছে। সে সকালবেলা ভোর উঠেছে পরীক্ষা দিতে, 8:30 বাজে পরীক্ষা দিতে গিয়েছে। বাসা আসার পরে একটুও ঘুমায়নি। আমি বাবা বলেছিলাম যে একটু ঘুমিয়ে নাও, রাতের বেলা পড়বা, কিন্তু সে আমার কথা শুনলো না। সে বলতেছে আমার ঘুম আসে না, সে ঘুমায়নি। আর এখন পড়তে বসতে গিয়ে সে ঘুমিয়ে গেছে। বলো তো কেমন লাগে এরকম করলে? কালকে দিনে জায়ান একদমই পড়েনি। কালকে স্কুল থেকে আসার পরে জায়ান রেস্ট নিয়েছে, শুয়েছিল। মানে অনেক বেশি ক্লান্ত ছিল সে, সে ঘুমিয়ে পড়েছিল, কারণ তার আগের পরীক্ষার দিন তার বন্ধ ছিল না। তো আজকে সকাল থেকে তাকে পড়ানো শুরু করেছিলাম। সেম সায়রার বেলাও, সায়রাও কালকে পড়াশোনা করেনি, ও ঘুমিয়েছিল। আজকেও দেখো একই অবস্থা। মানে কীভাবে যে ওদের পড়াশোনা আমি আগাবো আমি বুঝতে পারতেছি না। জায়ানকে পরীক্ষা আগে পড়িয়েছি, তাই কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সায়রাকে তো কিছুই পড়েনি, ওকে কোনো কিছুই পড়ানো হয়নি। মানে ও যা পড়তেছে সব নতুন, বুঝছো? নতুন করে ওসব শিখতেছে। ওর জন্য তো অনেক কষ্ট হচ্ছে, আমার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আলু আর ডিম সিদ্ধ করে নিলাম, আলুগুলোকে হালকা ম্যাশ করে নিলাম, ডিম দিয়ে আলু ভুনা করব। এখন ওদেরকে পড়িয়ে আবার রান্না করার সময় নেই, সবজি কাটার সময় লাগবে। আমি চলে গেলে ওরা পড়াশোনা করবে না, তাই কোনো রকমে রান্নাটা সেরে নিব। কালকে আবার পরীক্ষা, তো কালকের আগে সব পড়া শেষ করতে হবে। জাহাঙ্গীর তো শেষ করাতেই হবে, যদি পারি ওর পরীক্ষা নিয়ে নিব। আর যদি তা না পারি তাহলে সকালবেলা উঠে ওর পরীক্ষা নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। একটা আপু আছে, আশরাফুল ইসলাম নাম আপুটার।
যদি আমি ভুল না করে থাকি। ওই আপুটা সবসময় আমাকে বলে যে, "আপু তুমি বাচ্চাদের পড়ানো ভিডিও কেন দেখাও না, কেন দেখাও না?" আসলে কি সময় করে হয়ে ওঠে না। মানে পড়ানো ভিডিও দেখাতে চাই কিন্তু আসলে মনে থাকে না। মানে ওদের পড়াতে গিয়ে এত বেশি চাপে থাকি, আবার রান্না করতে হয়, বাচ্চাদের দেখভাল করতে হয়। তো ওই সময় না ভিডিও শুট করা হয় না। তাছাড়া হাতের কাছে অনেক ভিডিও থাকে, এই কারণে আর খুব বেশি তাগাদা দিই না যে ভিডিও করতেই হবে। যদি এরকম হতো যে ভিডিও নেই, ভিডিও করতে হবে, তখন মনে করি যে ভিডিও করি, না হলে করি না। তো আজকে ভিডিওটা করা আসলে তাগাদা দেওয়ার জন্য না, ভিডিও ছিল তারপরেও করতেছি কারণ পরীক্ষা দিচ্ছে বাচ্চারা, সেটা তোমাদেরকে দেখাবো, ওদেরকে কীভাবে পড়াচ্ছি সব দেখাবো, যেটা আমি সবসময় করে থাকি। অনেক ইউটিউবাররা আছে যে বাচ্চাদের পড়াশোনার কিছু দেখায় না বা বাচ্চাদের পড়াশোনা করছে সেটাও দেখায় না। মানে কেন দেখায় না? দেখানো তো ভালো। ঘরের কাজ যেমন দেখায় এগুলোও করা দরকার, এগুলো তো একটা দৈনিক কাজের অংশ, তাই না? আমি বুঝি না ওরা আসলে বাচ্চাদেরকে পড়াশোনা করায় কি না। মানে এরকম অনেক ইউটিউবারদের দেখি, একটু ভিউজ বাড়লে, একটু সাবস্ক্রাইবার বাড়লে মানে ওরা পাগল হয়ে যায়, বুঝছো? থ্রি পিসের ব্যবসা করে, তারপরে চুলের তেলের বিজ্ঞাপন করে, মানে এইসব কাজকর্ম করে। ওরা তো সময় পায় কীভাবে? হ্যাঁ, যদি এরকম হইতো যে ওদের বাচ্চারা বড় হয়ে গেছে তাহলে কোনো সমস্যা ছিল না, বা ওদের হাজব্যান্ড সাপোর্ট রাখে তাও হইতো। এত বড় একটা কাজ ওরা কীভাবে করে? বাচ্চারা ছোটো ছোটো, মানে ওদেরকে স্কুলে ভর্তিও করেনি, আবার ওদেরকে ভর্তিও করিয়েছে। মানে মিনিমাম 2টা বাচ্চা তো থাকেই। তো ওই 2টা বাচ্চাকে ওরা সামলে কীভাবে এগুলো করে? একে তো ঘরে কাজ করা, ঘরগুলো রেখে পরিষ্কার করে রাখা, ওদের ঘরগুলো কিন্তু পরিষ্কার দেখবা একদম পরিষ্কার করে রাখে, বুঝছো? মানে অনেক পরিষ্কার। এত সময় নিয়ে বসে করে কীভাবে আমি বুঝি না। ঘরে বসে না করে তো ব্লগ করা যায় না। তো ওরা যেভাবে করে ব্লগ দেখায় যে ওদের ঘর অনেক পরিষ্কার, ওরা অনেক কাজ করে, ঠিক আছে মানতেছি কাজ করে। কিন্তু এরপরে এত কাজ করার পরে তারা আবার চ্যানেলের কাজ করে, চ্যানেলে ভিডিও আপলোড করে, সেটা তো আছেই। এরপরে আবার তারা থ্রি পিসের ব্যবসা করে বা চুলের তেলের ব্যবসা করে। এগুলো কীভাবে করে? ওগুলো মোড়ক করে, ওগুলো পাঠায়, এগুলো কীভাবে করে আমি বুঝি না। ওগুলো করে বা বাচ্চাদের পড়াশোনা কীভাবে করে? আমার তো মনে হয় বাচ্চাদেরকে ওরা সেভাবে পড়াশোনা করাই না। যদি করাতো সেটা অবশ্যই ব্লগে দেখাতো। মানুষ যেটা করে সেটাই ব্লগে দেখায়। ওরা সেটা করাই না, তাই সেটা ওরা ব্লগে দেখায় না। জানো, আমি না দেখেছি যে আমার মতো ব্লগ কেউ করে না। আমি যেরকম সহজ সরল সব কিছু ওপেন বলে দেই, দেখাই, সব কিছু দেখাই, মানে কোনো কিছু বাদ দেই না, সব কিছু বলি, মানে যতটুকু বলা সম্ভব সব কিছুই বলি। কিন্তু ওরা কিন্তু অত কিছু বলে না, দেখায় না ওদের বাচ্চাদের পড়াশোনার অবস্থা বা ওদের বাচ্চাদেরকে কীভাবে ওরা মেনটেন করতেছে, এগুলো কিছুই দেখায় না। হ্যাঁ, শুধু বলে স্কুলে গেছি আসছে, স্কুলে গেছি কীভাবে, স্কুলে যা কী করছে ওগুলো দেখায় না। তারপরে বাসায় এসে পড়াশোনা করা এগুলোও দেখায় না, জাস্ট দেখায় যে পড়তেছে, বাট কী পড়তেছে না পড়ছে ওগুলো দেখায় না। মানে বুঝি না যে ওরা কিসের ব্লগ করে। ব্লগ মানে কি? ব্লগ হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে তুমি যা কিছু করো সব দেখাবা, তোমার অল থিং সব কিছু তুমি দেখাবা। হ্যাঁ, অনেকে দেখাতে চায় না, ঠিক আছে, আমি মানতেছি দেখাতে চায় না, কিন্তু তাই বলে তুমি কিছুই দেখাবে না, এটা তো হতে পারে না। তাহলে তো সেটা ব্লগ হলো না। আর তুমি যদি প্রফেশনাল জবে কাজ করতে চাও তাহলে তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবে না, কারণ প্রফেশনাল ভিডিও সবসময় করা হয় না। অনেক সময় প্রফেশনাল ছাড়াও ভিডিও আপলোড করতে হয়, কারণ সবসময় তো মাথায় তো বুদ্ধি খাটিয়ে ভিডিও আপলোড করা যায় না। তো যারা কন্টিনিউ ভিডিও আপলোড করে ওরা কিন্তু এবার যে প্রফেশনাল ভিডিও আপলোড করে না, ওরা প্রতিদিন যা করে তাই দেখায়। আর যারা প্রফেশনাল ভিডিও আপলোড করে ওরা কন্টিনিউ ভিডিও আপলোড করে না, 2 দিন 3 দিন পর ভিডিও আপলোড করে। আর ওদের ভিডিওগুলো ওরকম লেভেলের হয় যে একদম মানে রিয়েল না, বুঝছো, কৃত্রিম, মানে এটাতে কোনো কোনো আসল কিছু থাকে না, বুঝতে পারছো? আমি অনেক খুশি, আমি যেমন আছি আমার আপুরা আমাকে সেভাবে ভালোবাসে, আমাকে সেভাবেই বুঝে, এবং এটা ভেবে আরও বেশি খুশি যে ওরা আমাকে বিশ্বাস করে, বিলিভ করে, ওরা জানে যে আমি এরকমই বা এরকমভাবে চলাফেরা করি। ওরা সেটা হিসেবে আমাকে মেনে নিয়েছে, এতে আমি অনেক খুশি। এখন আর সেরকম কোনো কমেন্টস পাই না যে আপু তোমার ভিডিও ধরন চেঞ্জ করো, তোমার ভিডিও এরকম ভালো লাগে না, বা তুমি এগুলো কেন দেখাও, বা তুমি ওগুলো কেন দেখাও না, এরকম কোনো কমেন্টস আমি পাই না। আগে প্রথম যখন কন্টিনিউ ভিডিও আপলোড করতাম তখন এগুলো শুনতাম, অনেকে কমেন্টস করতো তোমার ভিডিও ধরন পাল্টাও, তোমার ভিডিওগুলো ভালো লাগে না, তুমি এরকম ভিডিও কেন দাও, সবাই দেখো কেউ পছন্দের ভিডিও দেয়, তো এরকম অনেকে বলে, কিন্তু এখন আর কেউ বলে না, কারণ সবাই জানে যে আমি এরকমই, আমি এভাবে ভিডিও আপলোড করবো। আর সবাই এটাতে অভ্যস্ত হয়ে গেছে, যারা আমাকে ভালোবাসে তারা এভাবে আমার ভিডিও দিতে পছন্দ করে, এটাতে আমি অনেক খুশি, আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি। আপুরা লাইক কি করেছো, নাকি এখনও বসে বসে আমার কথা শুনতেছো, লাইক করোনি? দেখো, কথা বলতে বলতে লাইকের কথা বলতেও ভুলে যাই, আমি বলতে ভুলে যাই আর তোমরা লাইক করতেও ভুলে যাও। আমার লাইক অনেক কম, মানে এত কষ্ট করে ভিডিও আপলোড করি বাট সেভাবে লাইক পাই না, 20টা 22টা এর বেশি তো যাই না। কবে যে আমার লাইক বাড়বে, কবে যেমন সাবস্ক্রাইব বাড়বে আল্লাহ জানে, আদৌ বাড়বে কি না তাও জানি না। মাঝখানে সাবস্ক্রাইব বেড়েছিল, আবার সাবস্ক্রাইবার থেমে গিয়েছে, কেন থেমে গেছে বুঝতেছি না, বাড়তেছে না। যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যারা রিয়েল লাইফে বিশ্বাসী, যাদের জীবনটা অনেক বেশি কষ্টে বা যারা চায় না যে জীবনটা দুঃখ কষ্ট নিয়েই জীবন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, তাদের কাছে আমার চ্যানেলটা দেখতে ভালো লাগবে। আর যাদের কাছে মনে হয় জীবনটা কষ্টের না, অনেক সুখের আরামের, অনেক বেশি কৃত্রিম জীবন যেটা মানুষ দেখায় ব্লগে, অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি পরিষ্কার সব কিছু, তাদের কাছে আমার চ্যানেলটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তারপরও সাবস্ক্রাইব করে রেখে দিও, দেখতে দেখতে আমরা আপন হয়ে যাবে তোমরা। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করতে অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই কমেন্টস করবে, কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু। ইদানিং যেন আমার শরীরটা না অনেক বেশি খারাপ হয়ে গেছে, বুঝছো, মানে তোমাদেরকে আমি বলেছিলাম না, মানে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। রাতের বেলা ভাত খাওয়ার পরে বা দিনের বেলা ভাত খাওয়ার পরে আমি আর মানে ঠিক থাকতে পারি না।
আমি সারাদিনে একবার ভাত খাই, সকালবেলা নাস্তা খাই, আর সকালবেলা যদি ভাত খাই তাহলে রাতেরবেলা ভাত খাই, 2বার খাই, 2বার যাই খাই, কিন্তু ভাত অনেক সময় একবারই খাওয়া হয়। তো ভাতটা আমি অল্পই খাই, এত বেশি খাই না, এখন আগের থেকে খাবার কমে গিয়েছে। তো ভাতটা খাওয়ার পরে মাথায় এমন ঘুরান ঘুরে বমি ভাব আসে, এত খারাপ লাগে, যেমন আমি আমি মনে করি যে আমি বসে থাকতে পারি না, বাচ্চাদেরকে খাওয়াবো সেটাও পারি না। তো গত পরশুদিন মনে করো যে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, বুঝছো। প্রেশার লো নাকি হাই আমি বুঝতে পারিনি। তো মনে করো যে প্রেশার মাপাও হয়নি। আমি ভাত খাওয়ার পরে একটু বসেছি, মাথা ঘোরা শুরু হয়েছে, মানে খুব খারাপ লাগা শুরু করেছে। এরকম কয়দিন ধরে হচ্ছিলো, কিন্তু সেদিন খুব বেশি হয়েছিল, বুঝছো। নর্মালি এরকম হলে আমি একটু শুয়ে থাকি, একটু রেস্ট নেই, তারপরে আবার উঠি। তো সেদিন না আমি শুয়েই ছিলাম, উঠতে পারছিলাম না। ভাগ্য ভালো বড়দেরকে আমি আগে খাবার দিয়ে দিয়েছিলাম, আগে আমি রান্নার কাজটা কমে করতে পেরেছিলাম, তো ওদেরকে খাবার দিয়ে আমি ছোটো দুই মেয়েকে খাবার খাওয়ার জন্য বসেছিলাম। তো আমার ছোটো মেয়ে তো একা একা খায়, আল্লাহর মতো ও নিজে যে খায়, ওকে খাওয়াতে হয় না, ও নিজ থেকে খায়। আল্লাহ পাক অনেক পূর্ণ কাজ করেছি যে আল্লাহ পাক আমাকে এরকম একটা মেয়ে দিয়েছে, যে মেয়েটা আমাকে এতটুকু কষ্ট দেয় না, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া দিয়েও সে শুকরিয়া আদা শেষ করা যাবে না, যে আল্লাহ পাক আমাকে কতটা খুশি হয়ে এরকম একটা লক্ষ্মী মেয়ে আমাকে দিয়েছে, যে মেয়েটা আমাকে এতটুকু কষ্ট দেয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন সকল মায়েদের গর্বে এরকম একটা সন্তান দেন। সন্তানদের খাওয়ানো যে আসলে কতটা কষ্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মায়েরা অনেক সময় অনেক বেশি আল্লাহ দিয়ে থাকি, অনেক বেশি আল্লাহ দেখে ওদেরকে নিজেদের খাইয়ে দিতে চাই, সবসময় খাইয়ে দিতে চাই, যার কারণে সমস্যাটা বেশি হয়। আমাদের উচিত আরও আগে থেকে ওদেরকে আলাদা করে খাওয়ানো অভ্যাস করা, সেটা আমরা করি না, যার কারণে সাফার আমাদেরকেই করতে হয়, কষ্ট আমাদেরকেই পেতে হয়। যেমন আমার কষ্ট পেতে হচ্ছে, এখনও কষ্ট পেতে হচ্ছে। বড় দুটো নিজেদের খেতেই চায় না, খেতে দিলে অনেক সময় লাগে, ওরা যে কত কাহিনী করে খায় জানো না, মানে মাথাটা নষ্ট হয়ে যায় ওদের খাবার খাওয়া দেখলে। সেদিন আবার ভিডিও আপলোড করেছিলাম, তো অনেকে কমেন্টস করছিল, আমি যে কমেন্টসের রিপ্লাই দিব সেই সত্যটুকু আমার ছিল না। মানে অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো। তারপরে অনেক কষ্ট করে উঠে বসেও বাচ্চাদেরকে খাওয়ালাম, আবার শুলাম, আবার খাওয়ালাম, নিজে খাবার নিয়েছিলাম কিন্তু খেতে পারলাম না। অল্প কয়টা খাবার খেয়ে আর খাবার খেতে পারলাম না, খাবারগুলো ফেলে দিতে হলো। ও সেলানো খেয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি, খুবই খারাপ লেগেছিলো আমার। তারপরে তো আমি শোয়াই ছিলাম। তারপরে তো বাবুরা বাসার পর অনেক চেঁচিড়ি করলো, দেখলো যে আসলে আমি অসুস্থ, তখন আর কিছু বলে নেই। তারপরে অনেক চেঁচিড়ি করলো। হ্যাঁ, আমি বলেছিলাম এসব কাজ না করতে, আমি বলেছিলাম যে এটা না করতে, তারপর তুমি করেছো, কেন করেছো, এই কারণে অনেক কথা সে আমাকে শোনালো। আমি জানতাম এরকম হবে, আমি জানতাম তোমার সমস্যা হবে, তোমার কিছু হলে বাচ্চাদের কী হবে, মানে এটা নিয়ে সে অনেক টেনশন করছিল আর কি। তারপর আমি বাচ্চাদেরকে বললাম যে তোমাদের বাবাকে বলো বিছানাটা ঝেড়ে মশারি টাঙিয়ে দিতে, কারণ আমি বিছানাটা ছাড়তে পারবো না, আমার শরীরে সে শক্তি নেই। তো বাচ্চাটা গিয়ে বাবাকে বললো, প্রথমে উনি খুব রাগ মানে করবে না, তারপর উনি এসে বিছানা ঝেড়ে দিল, মশারি টাঙিয়ে দিল। এরপর আমি গিয়ে শুয়ে পড়লাম। আমার কি আর শোয়া হয় বলো, দুই পাশে দুইটা মেয়ে আছে, ওদের জ্বালাতে ঘুমাতেই পারি না, ওদেরকে ঘুম পাড়াতে হয়। তো ছোটোটাকে ঘুম পাড়িয়ে নিলাম, তারপর বড়টাকে ঘুম পাড়লাম, তারপর আমি ঘুমালাম, তারপরে তো সময় লেগে গেলো, অনেক কষ্ট হয়েছে আমার জানা না, ওদেরকে ঘুম পাড়াতে অনেক কষ্ট হয়েছে। এমনিতে তো দুধ নাই, ছোটোটা দুধ খেতে চায় কিন্তু ওকে দুধ খাওয়াই না। দুধ আগেই খেয়েছিলাম, দুধ নাই, কী খাওয়াবো, তো ওকে পায়ে নিয়ে দূরে দূরে ঘুম পাড়িয়েছিলাম অনেক কষ্ট করে। বড়টাকে ঘুম পাড়িয়েছিলাম, তারপর আমি শুয়েছিলাম। তো রাত্রেবেলা শোয়ার পর ঘুম থেকে উঠে শরীরটা একটু ভালো লেগেছিলো। কালকে তো শরীর অবস্থা খারাপ ছিল, এই কারণে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। সকালবেলা কাজ করতে পারিনি, শরীরটা অনেক খারাপ লেগেছিলো, কাজ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপরেও ভয়েসটা দিতে পারতাম, কিন্তু ভিডিওটা এডিট করতে পারিনি, যার কারণে সবগুলো কাজ সেরে তারপর ভিডিওটি করতে সময় লেগে গেল, আর ভয়েস দেওয়া হলো না। আজকে দুপুরবেলা ভয়েস দিতে গিয়েছিলাম, একটুখানি ভয়েস দিয়েছিলাম, তারপরে বাবুর বাবু চলে এলো। আজকে রবিবার, বাবুর বাবু বন্ধ, তো উনি বাইরে গিয়ে চাল এনেছিল, তারপর আবার এসে সাওয়াদা এবং সারাকে নিয়ে গেছিলো চুল কাটতে। উনি আসার পরে আর ভয়েস দেওয়া হলো না, অনেককে খাবার দিলাম। তারপর উনি বাসায় থাকলে যা হয় আর কি, এটা করো সেটা করো, মানে ওনার কথা শুনতে শুনতে সময় চলে যায়। যাক, ভালোর মধ্যে একটাই হলো, উনি ওনার 3 মেয়েকে গোসল করিয়ে দিল, তারপরে বড় দুটাকে খাবার খাইয়ে দিল, এরপর নিজে খাবার খেলো। এই ফাঁকে আমি ছোটো 2 মেয়েকে খাবার খাইয়ে দিলাম, তারপরে উনি চলে গেল। তো উনি যাওয়ার পরে আমি গোসল করলাম, গোসলটা সকালবেলাই করতাম, অনেক বেশি কম লাগছিল, কিন্তু গোসলটা করা হয়নি, পানি ছিল না তখন। তো সন্ধ্যার পর গোসল করলাম, এদিকে আমার ছোটো মেয়েটা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। তো গোসল করে বের হওয়ার পরে ওকে নিয়ে দুধ খাওয়ালাম, দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়লাম। ঘুমোর থেকে উঠে একটু কেমন যেন লাগতেছিল, মানে ইচ্ছে করছিল যে একটু টক খাই, তো একটু টক খেলাম। টক খেতে খেতে ছোটো মেয়েটা উঠে গেল, ওকে সামলালাম, ওকে খাবার দিয়ে ওর রুমে বসিয়ে দিলাম, তারপরে ভয়েস দিলাম। ভয় দিতে গিয়েও শান্তি নেই, মাঝখান দিয়ে ওর কান্নাকাটি, ও কি যেন কান্নাকাটি করতেছে, যায় বাবার ওকে আমার কাছে দিয়ে আসতেছিল, আমি ওকে ওখানে গিয়ে বসিয়ে দিলাম, তাও সে কান্নাকাটি করতেছে। পর দেখলাম যে সে পটি করে দিয়েছে, এই কারণে সেরকম করতেছে, তো পটি সাফ করে দিলাম। তারপর তাকে বিস্কুট দিলাম, বিস্কুট দিয়ে বসিয়ে দিয়ে আসলাম, গান দিলাম, সে আবার গান খুব পছন্দ করে, তাকে গান ছেড়ে দিলাম। গান ছেড়ে দিয়ে আবার ভয় দিতে বসলাম। বাচ্চাদের ঘরে সংসারের কাজ করাই অনেক বেশি কষ্টকর হয়ে যায়, তার উপর আবার চ্যানেলের কাজ করা, মানে এটা যে আরও কত যে কষ্টকর বিষয়, এটা আসলে যারা করে তারাই বুঝতে পারে। তারপরেও শান্তি যে আমি করতে পারতেছি, কিছুটা হলেও সামনে এগোতে পারতেছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু।
এইসব ঝামেলার কারণে আজকে কষ্ট করে ভিডিওটা আপলোড করতে পারলেও ভিডিওটা ছাড়া হবে না, কারণ আপলোড করতে করতে অনেক সময় লেগে যাবে। তো আজকের দিনটা আর কিছু করা যাচ্ছে না, কালকে ইনশাল্লাহ তোমরা আমার ভিডিও পেয়ে যাবা, মানে সোমবারে। চেষ্টা করতেছি কন্টিনিউ ভিডিও আপলোড করতে, এই কারণে ভিডিওগুলো আগে এডিট করে রাখতে হবে, সেটাই করতেছি আমি, ভিডিওগুলো এডিট করে রাখতেছি। সবার আগে ভিডিও এডিট করি, তারপরে আমি ভয়েস দিই। এই কাজটা করে রাখলে না আমার কোনো সমস্যা হয় না, তো সেটাই আমি করার চেষ্টা করতেছি। কিন্তু অনেক সময় শরীর খারাপের কারণে অনেক কিছু করতে পারি না, সব কিছু তো আর আমার হাতে নেই। যতটুকু আমার হাতে আছে ততটুকু আমি চেষ্টা করি করার জন্য, যাতে করে অ্যাটলিস্ট তোমাদের ভালো লাগে আর আমারও কষ্ট না লাগে ভিডিও আপলোড করতে না পারলে। এই দেখো, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, এই একটা প্রশ্ন ওকে কতবার পড়িয়েছি, পড়ানোর পরে ওকে লিখতে দিয়েছি, বলেছি যে প্রশ্নের মধ্যে উত্তর আছে, তুমি দেখে বুঝে লেখো। তারপরেও সে লিখতে পারতেছে না। নাজিল হয়েছে, নাজিলও দেওয়া আছে, হয়েছেও দেওয়া আছে, হয়েছেটা সে লিখতে পারছে না। আমি যে কতবার তাকে বলতেছি যে হয়েছে লেখো, এখানে হ হ হ দেওয়া আছে, হ অমদেশ থেকে ঠকাচ্ছে হয়েছে, তারপরেও মনে করে যে সে ও নকল দিতেছে, মানে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। সায়রা সায়রা বলো আপু, বলো আপু, বলো বলো আপু, বলো বড় আপু, বলো বলো বড় আপু, বলো বলো বড় আপু, মেজাবু বলো, এগুলো কী বলো তুমি? নাম বলে ডাকো সারা মতন, সাধারণত ডাকো, সাধারণত ডাকে এরকম শিখো তুমি না। বলো আপু, বলো আপু, বলো আপু, বুঝলো? নিজের সম্মান নিজেকে রাখতে হয়, যেটা সায়রা করতে পারে না। বলো আপু, আপু কয় না। তুমি যদি না শেখাও যে আমাকে বোম বলে ডাকো, তাহলে কি সে তোমাকে বোম বলে ডাকবে? ডাকবে না। তুমি তো এগুলো শেখাবা না, তুমি যত সব দুষ্টামি করা ফায়দামি করে এগুলো শেখাবা, কিন্তু আমাকে বোন বলে ডাকো, বড় আপু বলে ডাকো, এটা কখনো শেখাবা না। সায়রার কথা বলতেছি, সায়রাকে কতবার বলে যে তুমি শিখাও, তোমাকে বড় আপু বলে ডাকা শিখাও, বাট সে তো শিখাবে না, সে ওসব আলফা জিনিস শেখাবে, ভালো জিনিস সে একটাও শেখে না বাচ্চাদেরকে। আচ্ছা, আমি কতক্ষণ থাকি ওদের কাছে? আমার তো অনেক কাজ থাকে, আমি তো সবসময় ওদেরকে শেখাতে পারি না, বা আমি ওদের কাছে থাকি না। ও তো থাকে, ও তো পারে শেখাতে, বাট সে শিখায় না, সেগুলো কোনদিনই শেখাবে না। যখন বড় হবে, যখন সে শুনবে, তখন তার কাছে ভালো লাগবে না, তখন তার কাছে খুবই খারাপ লাগবে, তখন সে ঠিকই রিয়েক্ট করবে। রিয়েক্ট করলেও কোনো কাজ হবে না, ছোটো থেকে অভ্যাস না করলে বড় হলেও সেটা আর করা যায় না। এই যেমন আমার কথাই বলি, আমি ছোটোবেলা থেকে বড় ভাই, মেজু ভাই, সেজু ভাই এগুলো বলে অভ্যস্ত, এবং ওদেরকে আপনি করে বলে অভ্যস্ত, কখনো ওদেরকে তুমি বা তুই করে বলিনি। কিন্তু আমার যে বড় আপা, আমার যে মেজো আপা, ওরা কিন্তু আমার থেকে 10-12 বছরের বড় ইমিডিয়েটলি, কিন্তু তারপর ওদেরকে আমি তুই করে বলি, ও যে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আপা বলে ডাকি, নাম ধরে আপা বলে ডাকি, কিন্তু তুই করে ডাকি, বুঝছো? তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। বাবুরা বুঝে যে করে, হ্যাঁ তোমার এত বড় আপু, তুমি ওদেরকে তুই করে ডাকো, আপনি করে বলতে পারো না, কেন তুই করে বলো? কিন্তু আমার তো অভ্যাস হয়ে গেছে, আমি আর আপনি করে বলতে পারি না। এইদিকে বড়াবি আবার ওদেরই প্রায় সমবয়সী, তারপর আমি ওনাকে আপনি করে ডাকি, বড়াবি বলে ডাকি। ওই যে বিয়ের পর ডাকা অভ্যাস হয়ে গেছে, এই কারণে সে আমি করে ডাকি। আসলে অভ্যাস করলে সব কিছু হয়, অভ্যাসটা কিন্তু একদিনেই তৈরি হয় না, সবসময় করতে করতে সে অভ্যাসটা তৈরি হয়, এবং সেই অভ্যাসটা একবার তৈরি হয়ে গেলে সেটা আর সহজে নষ্টও করা যায় না, সেটা একদম মনের সাথে গেঁথে যায়, যেমনটা আমার হয়েছে। কালকে রাতে শুতে গিয়ে শুতে পারিনি, মানে শ্বাসকষ্ট হচ্ছিলো, দম আটকে যাচ্ছিলো, এরকম অবস্থা হয়েছিল। পরে উঠে বসেছিলাম, বসে মোবাইল টিপলাম, তারপর দেখি যে ঘুম আসছে না, তারপর অনেক পরে ঘুমিয়েছি। না জানি আজকে কি হবে, ঘুম আসবে কিনা জানি না। বাবুর আব্বাকে বলবো মোনাস নিয়ে আসতে, মোনাস খেলে শ্বাসকষ্টটা আর হবে না। ডাক্তার অবশ্য বলেছিল এরকম কোনো সমস্যা আছে কি না, আমি বলছি না, কোনো সমস্যা নেই, তাই সে ওষুধটা দেয়নি। প্রেশারটা মাপাতে হবে, প্রেশারের কী অবস্থা জানতে হবে, লো না হাই। লো হলে সমস্যা নেই, বাট হাই হলে সমস্যা। হাই হলে প্রেশার কমানোর জন্য ওষুধ খেতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আল্লাহ, সামনে যে কত বড় বিপদ আছে আমার, আল্লাহ জানে কীভাবে যে দিনগুলো পার করবো, বুঝতে পারতেছি না। কালকে বাসা থেকে বেরোতে হবে, যেহেতু কালকে সোমবার, কালকে খিচুড়ি আনতে হবে, তো কালকে বাসা থেকে বের হয়ে প্রেশারটাকে মেপে নিব, দেখি প্রেশারের কী অবস্থা। এই সময় প্রেশারটা সবসময় মাপতে হবে, কিন্তু বাসা থেকে বের হওয়ার আসামিতে আর মাপা হয় না, ওদেরকে নিষ্পত্তি যাওয়ার সময় তাড়াহুড়ো করে যাই, তখন আর মাপার কথা মনে থাকে না, আসার সময় মনে থাকে না। আসলে ওদের পরীক্ষা টেনশনে আর ঘর কাজের চিন্তায় এগুলো আর মনে থাকে না। মনে রাখতে হবে আমাকে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, না হলে যে নিজেকেই বড় কোনো সমস্যায় পড়তে হবে। আর বাবুর আবু তো এমনিতেই রাগ হয়ে আছে, উনি তো বলে দিছে যে আমার কোনো ট্রিটমেন্ট উনি করাবে না, তো সেটা নিয়ে তখন টেনশনে আসি, সামনে উনি কী করে না করে সেটাই হচ্ছে বড় কথা। মনে হচ্ছে করাবে, তারপর টেনশনে আসি কীভাবে করাবে, কতটুকু করাবে, বা সম্পূর্ণ করাবে কি না, সেটা তো একটা কথা। যায় না, সমাজ পরীক্ষা নিলাম, পরীক্ষাটা রাতে এসে দিয়েছিল, কিন্তু খাতাটা দেখতে পারিনি, বাবুর আবু চলে এসেছিলো, তো সকালবেলা খাতাটা দেখে নিলাম, পরীক্ষা ভালোই করেছে, হাফ মার্ক কম পেয়েছে। রয়ের জন্য হাফ মার্ক কেটেছি, না কাটলেও পারতাম, কিন্তু স্কুলে তো ম্যাডামরা কাটতেই পারে, এই কারণে কাটলাম।
তো ভালোই পড়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ। এখন আসো পরীক্ষা ভালো করলেই হলো। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।